বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শীতের শুরুতে কুয়াশা ভেজা সকালের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাসটি। দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বরাবরের মতো আজকে উপস্থিত আছি আমি, শাম্মী রওশন শফিক, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। আজকে আমি তোমাদেরকে পড়াবো পরিণতি ও সুশাসনের প্রথম পত্র। বরাবরই আমি তোমাদেরকে পড়ায় আসছি পরিণতি সুশাসনের প্রথম পত্র। পরিণতি সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায় আমাদের এখনো কিন্তু শেষ হয়নি। তোমরা আমার ক্লাসটিকে কতটুকু করছো আমি জানি না, কিন্তু আমি চাই তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং অনুসরণ করো, এবং তারপরে যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো তোমরা ফাইন্ড আউট করবে। ফাইন্ড আউট করে আমাকে ইনবক্স করবে, মেসেজ করবে। এটাই আমি চাচ্ছি। তাহলে আজকে তোমাদেরকে আমি করাচ্ছি। এর আগে আমি যে তোমাদের ক্লাসগুলো করিয়েছি সেগুলো একটু বলে দেই। সেগুলো আমরা পরিণতি ও সুশাসনের যে সংজ্ঞা, পরিণতি কি, সুশাসন কি, এটা কিন্তু পড়েছি, জেনেছি। তারপরে আমরা পড়েছি হচ্ছে কি পরিণতি সুশাসনের পরিণতির পরিধি পড়ে, তারপরে পরিণতির প্রয়োজনীয়তা পড়েছি। এটা গেল। এখন আজকে আমরা পড়ব পরিণতির সাথে সমাজবিজ্ঞানের যে অন্যান্য সম্পর্ক, অন্যান্য শাখার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমরা একটু আজকে জানব। আজকে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক, সেটা সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। তাহলে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, পরিণতি আর রাষ্ট্রবিজ্ঞান এ দুটো কি মনে হয় যে একই একটা জিনিস? না, এই দুইটির মধ্যে যেমন সম্পর্ক রয়েছে তেমনি পার্থক্যও রয়েছে। পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞান এই দুইটি হচ্ছে কি সহোদর ভাইয়ের মতো। একটি যদি দেহ হয়, অন্যটি হচ্ছে প্রাণ। তাহলে আমাদেরকে এ সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের পরীক্ষা যদি এ সম্পর্কে তুলনা যদি বলে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের তুলনামূলক আলোচনা করো, তাহলে আমরা এই উত্তরটা আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো, আমরা পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারবো। তারপরে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্যটাও আমরা পারবো। তাহলে এখন আমরা স্ক্রিনে দেখে নিব পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তাহলে দেখো, পরিণতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। সমাজবিজ্ঞান সমূহ সমাজবদ্ধ মানুষ সম্পর্কে অধ্যয়ন করে। পরিণতি হলো নাগরিকতার বিষয়ক সমাজবিজ্ঞান। অধিকার ও কর্তব্য পালন করতে গিয়ে একজন নাগরিককে পরিণতির পাশাপাশি সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার সাথে আলোচিত হতে হয়। ইংরেজি দার্শনিক হেনরি সিজুইক এর মতে কোনো শাস্ত্র সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে অন্যান্য শাস্ত্রের সাথে তার সম্পর্ক অনুধাবন করা প্রয়োজন। তাহলে আমরা এটা বুঝলাম এখানে যে কোনো শাস্ত্র সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ জ্ঞান অর্জন যদি করতে চাই, তাহলে তার সাথে তার অন্যান্য জ্ঞানের যে সম্পর্ক, সেটা অবশ্যই আমাদেরকে অনুধাবন করতে হবে। এখন আমরা চলে যাই পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। সামাজিক বিজ্ঞান সমূহের মধ্যে পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেকার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠতর। এই গুরুত্বপূর্ণ শাখা দুটির সম্পর্ক সহোদর ভাইয়ের মতো, যেটা আমি আগেই বললাম যে এদের সম্পর্ক সহোদর ভাইয়ের মতো। একই চিন্তা ভাবনার ধারাবাহিকতায় পরিণতি এবং রাষ্ট্রবিজ্ঞান জন্ম লাভ করেছে। তাদের মধ্যে একই ধরনের কিন্তু চিন্তা ভাবনা, তাদের চিন্তা ভাবনার ধারাবাহিকতায় একই ধরনের পরিণতি এবং রাষ্ট্রবিজ্ঞানের। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ব্যাপক, পরিণতি থেকে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা হচ্ছে ব্যাপক। যে শাস্ত্র নাগরিকদের আচার আচরণ ও কার্যাবলী নিয়ে পর্যালোচনা করে তাকে পরিণতি বলে। যে শাস্ত্র নাগরিকদের আচার আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকে পরিণতি বলে। এই জন্য বলা হয় পরিণতি হচ্ছে নাগরিকতার বিজ্ঞান। আর যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রীয় বিষয়াদি নিয়ে আলোচনা করে
তাকে বলে রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, তাহলে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কিছু মিল রয়েছে, সেই মিলগুলো আমরা আলোচনা করি। পরিণতি ও সুশাসনের পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের মিলের প্রথম যে উৎপত্তিগত যে মিল রয়েছে, সেই মিল আমরা আগেই দেখে নিই। উৎপত্তিগত, অর্থগত, অভিন্নতা। উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান প্রায় এক ও অভিন্ন। ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে ইংরেজি সিভিক্স শব্দটি উৎপত্তি হয়েছে। তাহলে তোমরা কিন্তু আগেই পৌরনীতি কাকে বলে আমি যখন তোমাদের ক্লাস করিয়েছি বন্ধুরা, খেয়াল করবে সিভিক্স এবং সিভিটাস কথাটি এসেছে। তো ল্যাটিন শব্দ থেকে সিভিক্স এবং সিভিস শব্দটি এসেছে, যা এটা হচ্ছে সিভিক্স শব্দের উৎপত্তি। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র। অন্যদিকে ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানের যে ইংরেজি প্রতিশব্দ কি পলিটিক্স। রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি শব্দ আসলে পলিটিক্যাল সায়েন্স। সেক্ষেত্রে পলিটিক্স শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পলিটিক্স ও পলিস থেকে। পলিটিক্সের অর্থ নাগরিক এবং পলিস অর্থ নগররাষ্ট্র। সুতরাং বলা যায় যে উৎপত্তিগত দিক থেকে পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক খুবই কাছাকাছি এবং ঘনিষ্ঠ। দ্বিতীয় দেখো কার্যাবলীর দিক থেকে, কার্যাবলীর ক্ষেত্রে সাদৃশ্য। পরিণতি নাগরিকতা বিষয়ক শাস্ত্র বলে রাষ্ট্রের নাগরিক হিসাবে মানুষের কার্যাবলী আলোচনায় পরিণতির মুখ্য কাজ। এছাড়া পরিণতি ও সুশাসন ব্যক্তি ও গোষ্ঠীর স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। আর্থসামাজিক উন্নয়নের কাঠামো রচনা করে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও নাগরিকতার নানা দিক নিয়ে আলোচনা করে, কেননা নাগরিকদের নিয়েই রাষ্ট্র গঠিত। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে কি মূল কথা হচ্ছে কি নাগরিকদের নিয়েই রাষ্ট্র গঠিত। এটা তোমরা যদি চিন্তা করো তাহলেই বুঝবা যে রাষ্ট্রের যে উপাদান নাগরিকদের নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে, আর রাষ্ট্র নিয়ে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তৃতীয়ত আলোচ্য বিষয় সাদৃশ্য। তাহলে এদের যে আলোচনা বিষয় রয়েছে, আলোচনা বিষয় তাদের মধ্যে অবশ্যই মিল রয়েছে। কিছু কিছু বিষয় উভয় শাস্ত্রই আলোচনা করে থাকে। কিছু কিছু বিষয় দুইটা শাস্ত্রই আলোচনা করে থাকে, পরিণতিও আলোচনা করে থাকে, রাষ্ট্রবিজ্ঞানও আলোচনা করে থাকে। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হলেও পরিণতির আলোচ্য বিষয় সূচিতে রয়েছে সংবিধান, রাষ্ট্র, এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংঘ, সরকার, প্রশাসন, আইন কানুন, স্বাধীনতা, সাম্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও নাগরিকতা সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে আলোচনা করে থাকে। 4 নম্বর দেখো উদ্দেশ্যগত সাদৃশ্য। জনগণের কল্যাণ সাধনই উভয় শাস্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য। জনগণ যাতে রাষ্ট্রের সর্বোচ্চ সেবা সুযোগ সুবিধা লাভ করে উন্নত ও কল্যাণকর নাগরিক জীবন গড়ে তুলতে পারে, উভয় শাস্ত্রই সে লক্ষ্যে কাজ করে। তাহলে আমরা বুঝলাম যে তাদের উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে এবং কিছু কিছু বিষয় একই বিষয় নিয়ে আলোচনা করে। আবার এটা দেখি 5 নম্বর নিবিড় সম্পর্ক। এই দুটি শাস্ত্রের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান। নাগরিক ও রাষ্ট্র অবিচ্ছেদ্য এবং পরস্পর নির্ভরশীল। নাগরিক ছাড়া যেমন রাষ্ট্র গঠন সম্ভব নয়, তেমনি রাষ্ট্র ব্যতীত নাগরিকের অস্তিত্ব থাকতে পারে না। সুতরাং বলা যায় পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক দেহ ও প্রাণের মতো। আমি আগেই বলেছি তোমাদের এই কথাটা যে পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞানকে বলা হয় যে এদের সম্পর্ক দেহ ও প্রাণের মতো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো একটি সামগ্রিক সত্তা আর নাগরিক হলো সেই সত্তার অংশবিশেষ। ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বর পর্যন্ত আমরা যে সাদৃশ্য খুঁজে পেলাম 5টা পয়েন্ট, সেই সাদৃশ্যগুলো
আমরা ভালো করে দেখব, তাহলেই আমরা বুঝতে পারবো আসলে এদের মধ্যে কি মিল রয়েছে পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে। এখন আমরা চলে যাই পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যকার বৈসাদৃশ্য। বৈসাদৃশ্যগুলো কি? দেখো, পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের যতই ঘনিষ্ঠ হোক না কেন, উভয়ের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। 1 নম্বর, পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য। এদের যে পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয় রয়েছে, সেই বিষয়বস্তুগত কিছু পার্থক্য রয়েছে। পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য বিদ্যমান। পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু অপেক্ষা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। পৌরনীতি ও সুশাসনের মূলত নাগরিকদের অধিকার ও কর্তব্য আলোচিত হয়। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান এসব বিষয় ছাড়াও রাজনৈতিক অবস্থা, তুলনামূলক রাজনীতি, ক্ষমতা ও সমস্যা সহ মানুষের রাজনৈতিক জীবনের সকল বিষয় নিয়ে আলোচনা করে, যা পৌরনীতি করে না। এই জন্য অনেকে পৌরনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের অংশ মনে করে। দ্বিতীয় পার্থক্য কি? বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যে বিষয়গুলো গুরুত্ব পায়, পৌরনীতির ক্ষেত্রে সেটা ততটা পায় না। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রীয় সংগঠনগুলোর উপর যতটা গুরুত্ব আরোপ করে, অন্য বিষয়গুলো ততটা নয়। অপরদিকে পৌরনীতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কিত বিষয়ের উপর যতটা গুরুত্ব আরোপ করে, রাষ্ট্রীয় সংগঠন সম্পর্কিত বিষয়গুলোর উপর ততটা গুরুত্ব আরোপ করে না। এবার দেখো 3 নাম্বার, তার দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। প্রকৃতপক্ষে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য রয়েছে। হ্যাঁ, পৌরনীতি ও সুশাসন যেহেতু নাগরিকতা বিষয়ক শাস্ত্র, সে কারণে মানুষের যে কোনো সমস্যা নিয়ে নাগরিক দৃষ্টিকোণ, যেটা আমরা বলবো সিটিজেন পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করে। তো সিটিজেন পয়েন্ট অফ ভিউ মানে নাগরিকতার দৃষ্টিকোণ থেকে পৌরনীতি আলোচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান হিসাবে ওই একই সমস্যাকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, স্টেট পয়েন্ট অফ ভিউ। তাহলে পৌরনীতি করে সিটিজেন পয়েন্ট অফ ভিউ, আর রাষ্ট্রবিজ্ঞান করে হচ্ছে স্টেট পয়েন্ট অফ ভিউ, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে। এখন আমরা চলে যাই দুটির উৎপত্তিগত পার্থক্য। দুটির মধ্যে আমাদের যেমন উৎপত্তিগত মিল রয়েছে, আবার উৎপত্তিগত পার্থক্য রয়েছে। উৎপত্তিগত পার্থক্যটা একটু দেখে নেই। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ পলিটিক্যাল সায়েন্স অথবা পলিটিক্স। শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পলিটিস ও পলিস থেকে। সুতরাং বলা যায় যে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে এই দুটি শাখার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠ। আমরা তাহলে বুঝতে পারলাম যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন শাখা রয়েছে, আমি প্রথমেই তোমাদেরকে বলেছি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের মধ্যে বিভিন্ন শাখার মধ্যে দুইটি সম্পর্ক হচ্ছে কি? পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। আমরা আজকে করছি পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। তাই সেখানে আমরা আবার বলতে পারি যে সুতরাং বলা যায় যে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে এই দুটি শাখার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠ। উভয়ের সম্পর্ক দেহ ও প্রাণের সম্পর্ক তুল্য, যেন একে অপরের সহোদর। জ্ঞানের এই দুটি শাখা আসলে পরস্পরের সহায়ক ও পরিপূর্ণ। তাহলে এই গেল আমাদের আজকের আলোচনা। তাহলে এই আমাদের গেল পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য। তাহলে আমি আশা করছি তোমরা আমি আজকে ক্লাসটা একটু সংক্ষেপেই নিলাম তোমাদের, কারণ প্রত্যেকটা ক্লাসে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে গেল পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বা পার্থক্য। এরপরে আমরা আবার
পরিণতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের পার্থক্য পড়ব, তারপরে পড়ব অর্থনীতির পার্থক্য বা সম্পর্ক। ঠিক আছে, তাহলে তোমরা এই আজকের ক্লাসটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে, এবং আমি আবার বলছি তোমাদের, তোমরা যদি কোনো সমস্যা খুঁজে পাও তোমরা ফাইন্ড আউট করবে, করে ইনবক্স করবে আমাকে। কারণ তোমাদের জন্য আমরা ক্লাসটি করছি, যে তোমরা আমাদের ছাত্রছাত্রী, তোমাদের কলেজ জীবন যেমন সুন্দর হবে, এবং আমাদের সাথে তোমাদের ক্লাস, যেহেতু আমাদের সাথে তোমাদের দেখাও হচ্ছে না, অন্তত ক্লাসগুলো তোমরা ভালোভাবে করবে, পড়াশোনাগুলো কমপ্লিট করবে। কলেজ খোলার পরই আমাদের তো পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এই পর্যন্তই আমি আজকে আমার ক্লাস কথা বলে শেষ করছি। তোমরা ভালো থাকবে। আমাদের একটা বিশেষ পরিস্থিতি, এখন পরিস্থিতির মধ্যে আমরা অতিবাহিত করছি এই দিনে আসলে সকলকে অনেক সাবধানে থাকতে হবে। আমাদেরকে সব সময় সাবান দিয়ে হাত ধুতে হবে, বাইরে থেকে এসে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কারণ আমাদের নিজের জন্য যেমন চিন্তা করতে হবে, এবং পরিবারের সদস্যদের জন্য আমাদের মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আমি আশা করছি তোমরা এই কাজগুলো করবে, আর ভালো থাকবে, নিজের প্রতি যত্ন নিবে। আজকে আমি এই বলেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।